স্যার স্যার আজ না হয় আমাদের আপনার জীবনী কাহিনীটা শুনিয়ে যান না প্লিজ, অনেকগুলা সাংবাদিক একসাথে বলল। অয়ন তাদের কথা না শুনে নিজের গাড়ির কাছে চলে আসে, তবুও সাংবাদিকরা তার পিছু ছাড়ছে না। ওরা সবাই কিভাবে জেনে গেছে মিয়ন এক ধরনের ক্ষেত মার্কা ছেলে ছিল অথচ আজ নিজে অনেক বড় বিজনেসম্যান হয়ে গেল। অয়নের এই কৌতূহলমূলক জীবন কাহিনীটা শুনতে সবাই যেন খুব আগ্রহ জমিয়ে বসে আছে। অয়ন গাড়িতে উঠতে গেলে সাংবাদিকরা কোনোভাবে ওকে ছাড়ছেই না। অয়ন আর না পেরে বলতে লাগে, ওকে ফাইন, আমি আপনাদের আমার জীবনী কাহিনী বলবো, তবে এখন না, সন্ধ্যায় আমার বাসায় চলো, আসবেন কেমন? অয়ন স্যার সারা দিন রেখে সন্ধ্যায় বলছেন, তাও আপনার বাসায় কোনো কারণ আছে নাকি? একজন সাংবাদিক খুব কৌতূহল নিয়ে বলল। তা তো বটে, আর সন্ধ্যায় বলার কারণ হলো তখন আমি বাসায় থাকবো আর আমার লক্ষ্মী বউটা ও আমার পাশে থাকবে, ওকে জড়িয়ে আমার কাহিনীটা বললে খুব একটা কষ্ট হবে না, বুঝলেন? অয়ন ওহ সরি স্যার, আমরা বুঝতে পারিনি এরকম কিছু হবে, অন্য একজন সাংবাদিক বলল। না না, সমস্যা নেই, বরং আপনারা সন্ধ্যায়ই চলে আসেন, ওকে? অয়ন সবাই একসাথে বলে উঠল, জি স্যার। সবার হাসূচক ওর পেয়ে অয়ন চলে গেল নিজ গন্তব্যে। সন্ধ্যার সময় ১০-১২ জনের মতো সাংবাদিক অয়নের বাসায় আসে। ওই সময় অয়নের অফিসে অনেক সাংবাদিক ছিল, কিন্তু এখন মুষ্টিমে কয়েকজন। হয়তো তাদের অয়নের কাহিনীটা শোনার আগ্রহটা খুব প্রখর। অয়ন সবাইকে গেস্টরুমে বসিয়ে নীলাকে পাশে ডেকে আনে। ওর কোলে মাথা রেখে সবার উদ্দেশ্য বলতে লাগে, আমি ক্লাস 9 থেকে মামার বাসা থেকে পড়াশোনা করি। আমার নিজের বাড়িঘর বাবা মা সবাই ছিল, কিন্তু কারণবশত আমায় এখানে আসতে হয়। মামার ও কোনো সন্তান ছিল না, তাই মামা মামি আমায় খুব আদর করত। মামার বাসায় যখন আসি তখন থেকে আমি কথা বলাটা কমিয়ে ফেলি, দরকার ছাড়া কোনো শব্দই বের করতাম না। আর সবসময় ঢিলাঢালা কাপড় পরতাম, কোনো রকম বডি ফিটিং কিছুই পরতাম না। আমার এরকম চলাফেরার দেখে অনেকে ক্ষেত বলে সম্বোধন করত, আবার কেউ কেউ বোকাও বলত। পাশাপাশি কথা কম বলায় অনেকে বোবা, ভোমরাও বলত। ওদের কথায় আমি কান দিতাম না। ভার্সিটি পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড হয়নি, অনেকে হতে চেয়েছিল, কিন্তু আমি কারো সাথে হাত মিলাইনি। আর মেয়ে ফ্রেন্ড বানানো তো দূরের কথা। তবে আমার এরকম একাকী থাকার মূল কারণে রয়েছে আমার আব্বু আম্মু। ধীরে ধীরে তা জানতে পারবেন কেন তারা মূল কারণে আছে। ভার্সিটিতে 2 বছর পড়াশুনে করে যখন 3য় বর্ষে পা রাখি তখন থেকেই আমার জীবনটায় সুনামির মতো দুযোগ আসে। সেই দিন ছিল শনিবার, আমাদের প্রথম ক্লাস। তাই ভার্সিটি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমার তো কোনো ফ্রেন্ড নেই, তাই চুপচাপ চলে আসতে লাগলাম। তখন ইকে যেন ঠাসঠাস করে চড় মারে, তাও আমার গালে। আমি অবাক হয়ে চোখগুলা উপরও তুলে তাকিয়ে দেখি নীলা ওর সারা শক্তি দিয়ে আমার গালে চড় মেরেছে। আমি পুরাই অবাক ছিলাম। আমি তো কাউকে কিচ্ছু বলি ওনি, প্লাস কারো সাথে কোনো অন্যায়ও করিনি, তাহলে কেন আমায় চড় মারল? তবে এই প্রশ্নটা নীলাকে করার ক্ষমতা বা সাহস আমার মাঝে নেই। আমার মাঝে বললে ভুল হবে, পুরো ভার্সিটির মধ্যে নেই বললেও চলে। কারণটা হলো ওর বাবা এখানের সিটি মেয়র, তাই ও নিজের ইচ্ছা স্বাধীন যা মন চায় তাই করে। এমনকি ভার্সিটিরও অনেক শিক্ষককেও পিটিয়েছে, তবে এমনি এমনি না, অন্যায়ের জন্য। নীলা আমার শার্টের কলার ধরে বলতে লাগে, ওই ছেলে তর এত ভাব কেন হে? এক তো ক্ষেত হয়ে তাকিস, তার উপর কথা বলিস না, মনে হয় তুই বোবা ও হস নাকি? নীলা আমি ওর দেওয়ার মতো কিচ্ছু পেল তো বলবো, তার উপর ওর যা পাওয়ার, তাই চোখটা নিচে নামিয়ে চুপ হয়ে রইলাম। ওই নীলা ছেলেটা তো তর সাথে ও ভাব নিচ্ছে, দেখো না, কথা না বলে তকে ছোট বানাচ্ছে কিভাবে? নীলার ফ্রেন্ড নিশা বলল। হা তো ওই ছোট লোকের বাচ্চা, তুই তো দেখি আমার সাথে ও ভাব নিচ্ছিস, ওই আজ তো তকে আস্ত গিলে ফেলব। নীলা এই বলে ওর ফ্রেন্ডের কাছ থেকে একটা হকি স্টিক আনে, তবে নিজে না মেরে ওর ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলতে লাগে, সায়েদোদ, রাহেল,
রুহান তোরা ভালো করে শুন, যদি 1 ঘন্টার মধ্যে এই ক্ষেত মার্কা ছেলেটার হাত পা ভাঙতে পারিস তাহলে আমার পক্ষ থেকে গ্রিল পার্টি দিব। নীলা, কি বলস দুস্থ, তুই আগে বলবি তো। দেখ এই আবুল ভাইয়ের অবস্থা আমরা করি কি। সাহেল, এই বলে ওরা সবাই মিলে আমায় মারতে লাগে, ইচ্ছে মতো হাত পায়ে আঘাত করতে লাগে। পুরো ভার্সিটি ভর্তি ছাত্রছাত্রী, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। সেখানে আমি একা কি করব, তাই কোনো উপায় না থাকায় নীরবে আঘাতগুলা সহ্য করছি। কপাল ভালো ছিল তাই হঠাৎ প্রিন্সিপাল স্যারের আগমন ঘটে। স্যারকে দেখে ওরা মারামারি বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তা দেখে স্যার বলতে লাগেন, এখানে হচ্ছে টাকি হে, একটি ছেলেকে এভাবে মেরে চলছ, ও বাঁচবে কি না মরবে তার কোন খেয়াল আছে তোমাদের। প্রিন্সিপাল স্যার অনেক রেগে কথাগুলা বলল। ও হেলো প্রিন্সিপাল স্যার, আপনার ট্রান্সফার হওয়ার খুব শখ বুঝি। নীলা, প্রিন্সিপাল স্যার এত সময় নীলাকে দেখেননি, ও পাশে বাইকে বসা ছিল, কিন্তু হঠাৎ ওর কথা শুনে থতমত হয়ে যান। ও নীলা মামনি, তুমি এখানে আগে বলবে তো। আচ্ছা তোমরা সবাই সময়মত বাসায় চলে যেও, আমি চললাম কেমন। প্রিন্সিপাল স্যার, এই বলে স্যার চলে যান। দেখলেন তো, যেখানে প্রিন্সিপাল নীলাকে ভয় পেয়ে পাশ কেটে পড়ে, সেখানে অন্য কেউ কথা বলেই বা কি করবে। অবশ্য আমারও খুব ভালো একটা পরিচয় আছে, কিন্তু আমার আব্বু আম্মুর কারণে ওই পরিচয়টা লুকিয়ে রাখতে হচ্ছে। প্রিন্সিপাল স্যার চলে যাবার পর নীলা নিজেই আমায় ইচ্ছামতো মারে, আমি ও যেন কোনো প্রতিবাদ না করে একাধারে মার খেয়ে যাচ্ছিলাম। মার খেতে খেতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলি নিজেরই অজানা। জীবনের এই প্রথম জ্ঞান হারিয়েছি, এর আগে কখনো এরকম অত্যাচারের শিকার হইনি। জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি হসপিটালের বিছানায় শুয়ে আছি। পাশে দুজন ছাত্র দাঁড়িয়ে, হয়তো এরাই আমায় এখানে নিয়ে এসেছে। কোনো দিন কাউকে ফ্রেন্ড বানানোর প্রয়োজন মনে করিনি, কিন্তু ওদেরকে দেখে তার উল্টোটা মনে হচ্ছে। আর আমি ইবা কি করব, আমার আব্বু আম্মুর কথা মাথায় আসতেই কারো সাথে কথা বলতেই ইচ্ছে করে না। আমার চোখ খোলা দেখে একজন বলতে লাগে, এখন ঠিক আছো তো? আর তোমার বাসা কোথায়? আমরা কেউ জানি না, তাই কাউকে জানাতেও পারিনি। রাফি, না না রাফি, সমস্যা নেই, আর আমি এখন অনেকটা ঠিক আছি, বাসায় যাওয়ার মতো শক্তি মনে হচ্ছে আছে। আরে আরে, তুমি রাফির নাম জানলে কি করে? কোনো দিন তো আমাদের সাথে কথাও বলনি তো। রতন, হাহাহা, ক্লাসে রোল কল করার সময় শুনি কার রোল কত আর কে সেই ব্যক্তি, তাই তোমাদের নামটাও মনে রাখতে পেরেছি। আর রতন, তোমাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। দূর ও ভাই, তুমি যে কি বল না, আমরা তো একই ক্লাসের, তাহলে এই কৃতজ্ঞ বলে ছোট না করলে হয় না। রাফি, আসলে ভাই আমি তো কারো সাথে তেমন কথা বলি না, দেখেন তো, আর যদি এখন তোমাদের কিছু না বলি তাহলে কেমন দেখায়, তাই না? আচ্ছা এসব বাদ দাও, এখন বাসায় কি করে যাবে? চল আমরা তোমায় বাসায় দিয়ে আসি। রতন, না না ভাই, এমনিতে তোমরা অনেক কষ্ট করেছ, আর না, এরকম কথা না বললে হয় না। আর তোমার এখন শরীরও অনেক খারাপ, তাহলে তোমায় একা ছাড়ি কি করে বলো? রতন, এই বলে ওরা দুজন আমায় মামার বাসায় নিয়ে আসে। আমার এই অবস্থা দেখে মামা মামি অনেক প্রশ্ন করে, কিন্তু আমি সত্যটা না বলে মিথ্যা নাটক দিয়ে তাদের বুঝিয়ে ফেলি। না হলে আব্বু আম্মুকে বলে আরও বড় কাণ্ড ঘটাত। আজ 4 দিন পর ভার্সিটি যাচ্ছি, এ কদিন অসুস্থতার জন্য যেতে পারিনি। যখন ভার্সিটি গেট দিয়ে ঢুকব তখন কে যেন আমার কলার টানতে টানতে বটগাছের নিচে নিয়ে আসে। কলারটা ছেড়ে আমার সামনে যেতেই দেখি সাহেল, অর্থাৎ নীলার ফ্রেন্ড, আর নীলা সহ ওর কিছু ফ্রেন্ড জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। নীলা আমার কাছে এসে বলতে লাগে, তুই এতদিন কোথায় ছিলি হে? তুই জানিস না তুই ছাড়া আমাদের ভালো লাগে না। ওই বেটা, তুই যে ক্ষেত মার্কা একটা ছেলে, তকে দিয়ে যা ইচ্ছা করাতে পারি তা কি তুই জানিস না? নীলা দাঁত কিটিমিটি দিয়ে বলল। আমি নিচের দিকে তাকিয়ে নরমস্বরে বলতে লাগি, আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি।
রাখো তর অসুস্থ তর মতো আবল মার্কা হাবলা একটা ও আমাদের ভার্সিটি নেই যার জন্য আমরা রেগ দেওয়ার মতো কাউকে পাইনি। জানি সেই কদিন আমাদের নিরামিষের মতো কেটেছে। নীলা, ওই নীলা, তুই এত বকবক করছিস কেন এই ছ্যামড়ার সাথে? বরং ওর একটা জটিল শাস্তি দে তো আমাদের অপেক্ষায় রাখার। লিপি, হুমমম, তবে বিচারা মনে হয় এখন ক্লাসে যাবে, তাই এত বর্ষর শাস্তি না দিয়ে হালকা এক ঝাটকা দিয়ে দেই, তবে ছুটির পর সেই রকম শাস্তি দিব দেখে নিস। আর এখন গেট দিয়ে যে মেয়েটা আসবে ওকে 2টা থাপ্পড় দিবি, তা না হলে তর কাঞ্চটি লাল করে ফেলব, বুঝচ্ছিস? নীলা, নীলার ওর শুনে আমি পুরাই অবাক হয়ে যায়। যে কারো সাথে কোনো কথা বলা তো দূরের কথা, মাথা তুলে তাকাতে সাহস করা না, আর আজ সেই অচেনা ছেলে কি না অন্য কারো গায়ে হাত তুলবে না, না তা হয় না, এই ভেবে আমি বলতে লাগি, দেখুন আমি সবাইকে তেমন চিনি না, জানি না, তাই আমায় এরকম কাজ করতে বলবেন না, আর আমিও পারবো না এরকম কিছু করতে। ও তাই বুঝি, এই নীলা হকি স্টিকটা দে তো। লিপি, হকি স্টিকের কথা বলতেই সেদিনের কথা মনে পড়ে যায়। খুব মেরেছিল ওই দিন। আমি ওই দিনের ভয় বলতে লাগি, না না, আপনারা যেরকম বলবেন আমি তাই করব। হুমম, গুড বয়, এখন ওই গেইটের সামনে দাঁড়িয়ে থাক, আর যে মেয়ে প্রথম গেইট দিয়ে ঢুকবে তার গালে ঠাসস ঠাসস করে 2টা চড় মেরে ক্লাসে চলে যাবি। নীলা, আমি মাথা নেড়ে ওর জানালাম। আল্লাহর নাম জপি জপি গেইটের কাছে দাঁড়ালাম। কিছু সময় পর দেখতে পেলাম একটা মেয়ে আসছে, তবে কাছে আসতেই আমি বড় রকমের শকট খাই। কারণ মেয়েটা আর কেউ না, আমাদের ভার্সিটির প্রিন্সিপাল স্যারের মেয়ে, তাও আমাদের ক্লাস টিচার। ম্যাডামকে মারতে হবে ভাবতেই কেমন যেন ভয় ভয় করছিল। তখন নীলা পাশ থেকে বলে উঠে, ওয়াও মেম, ও কিভাবে টাইমিং মিলিয়ে আসছে। উফ, আমরা খুব এনজয় করতে পারবো তাই না রে? আর এই আবলের ছেলে, ক্ষেত কান খুলে শোন, যদি মেমের গালে জোরে জোরে 2টা থাপ্পড় না দিস তাহলে তর অবস্থা কি যে হবে তা শুধু আল্লাহই জানে। নীলা, আচ্ছা আপনারাই বলুন তো, একজন ছাত্র তার গুরুজনের গায়ে কিভাবে হাত তুলতে পারে বলুন তো? না পারে না। তাই আমি নরমস্বরে বলতে লাগলাম, উনি আমাদের গুরুজন, উনার গায়ে কিভাবে হাত তুলি? প্লিজ এইটা না করিয়ে অন্য কিছু করতে দেন। ওই নীলা, এই ক্ষেত মার্কা আবল ছেলেটা তর মন গলাতে চাচ্ছে, তুই ওর কথা না শুনে তর কথা রাখো, না হলে আমাদের এনজয়টা জলে ভেসে যাবে। লিপি, হুয়া দুস্থ, ওই ছেলেটারে এরকম শিক্ষা দিল ভালো হবে, সবসময় চুপচাপ থেকে আমাদের কালার বানায়, ওকে তো আজ এরকম শিক্ষা দিতেই হয়। সাহেল, ওভাবে সবাই নীলাকে বলতে লাগে যেন আমায় ওই রেগটা দেয়। আর নীলা ও ওদের কোঘা শুনে আমায় আবার ও বলতে লাগে, ওই ছেলে শুন, ওরা হচ্ছে আমার জানে জিগার দুস্থ, আর ওদের মজা দেওয়ার দায়িত্বটা আমার, বুঝলি? আর হে, এখন মেমকে চরমার না হয় সেদিনের মতো মেরে তক্তা বানিয়ে দিব। নীলা, আমার সামনে কোনো উপায় না তাকায় মেমের গালে হাত তুলতে হয়। মেম যখন গেট দিয়ে ঢুকবেন তখন আমি অনিচ্ছা সত্ত্বে মেমের গালে হাত তুলি। ঠাসস করে একটা চর মেরে চোখ বুজে দাঁড়িয়ে থাকি। নীলার কথা মতো দ্বিতীয় চর মারার সাহসই আর পাচ্ছি না, আর পাবই বা কি করে, যে আমি কোনো দিন কারো গায়ে হাত তুলতে পারিনি, সেই আমি আমার গুরুজনের গায়ে হাত তুলি কি করে? মেমও হয়তো এরকম পরিস্থিতি আশা করেননি, তাই যখন উনার গালে চরটা পড়ে তখন উনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যান, অবাক করা স্বরে বলতে লাগেন, অয়ন, তুমি আমার গালে চর মারলে কি করে? তুমি জানো না আমি তোমার টিচার হই? মেম, মেমের ওরে আমি কি বলবো আমার জানা নেই, ঠিকমতো দাঁড়িয়ে ও কথা বলতে পারছি না, তারপরও কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম, মেম, আমি আপনাকে ইচ্ছে করে মারিনি, ওরা আমায় অনেকভাবে রেগ করছিল, শেষমেশ আপনাকে চর মারতেও বলেছে, আর যদি আপনাকে চর না মারতাম তাহলে ওরা সবাই আমায় খুব মারত। জানেন মেম, ওরা না সেদিন আমায় খুব মেরেছে, এমনকি মারতে মারতে আমায় অজ্ঞান বানিয়ে ফেলেছিল।
আজ ও আমায় ওই দিনের ভয়টা দেখিয়ে আপনার ওর হাত তোলায়। প্লিজ মেম, আমায় ক্ষমা করে দেন প্লিজ। কথাগুলা বলতে গিয়ে মেমের পাটা ধরে ফেলি। মেম মানেই তো মা, আর মেম তো আমার গুরুজন, তাহলে সবার সামনে উনার পা ধরে ক্ষমা চাইলে কি হবে? এই সাহস নিয়ে মেমের পা ধরে কথাগুলা বললাম। হুমম, মানলাম তুমি ইচ্ছাকৃতভাবে করনি, কারণ তুমি খুব সোজাসাজা ছেলে, তোমার চলাফেরা ও সবার থেকে ভিন্ন, যার ফলশ্রুতিতে সবাই তোমাকে ব্যবহার করে। আর আমার কাছে যে ক্ষমা চাচ্ছ না তার ক্ষমা কিন্তু একভাবে করতে পারি, যদি তুমি রাজি হও তাহলে বলবো মেম। আমি মেমের পা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম। আর যাই হোক, গুরুজনরা যদি আমাদের ভুল স্বীকার করার পর ও আমাদের লালন পালন করতে লাগে তাহলে সেই সুযোগ মিস দেওয়া বোকাদের কাজ। তাই আমি আর না ভেবে মেমকে বলতে লাগলাম, জি মেম, বলুন আমায় কি করতে হবে, কি করলে আপনি ক্ষমা করবেন? তেমন কিছু না যে তোমাকে দিয়ে আমায় মেরেছে, এখন আমি বলছি তুমি ওকে মারো, তাহলে আমি তোমায় ক্ষমা করে দিব মেম। মেমের কথা শুনে ভয়টা আরও বাড়তে লাগে। তার মানে মেম নীলাকে মারতে বলছেন? তা কি করো হয়, যার হাতের ইশারায় পুরো ভার্সিটি চলে তার উপর হাত তুলব ভাবতেই শরীরের লোমগুলা শিহরে ওঠে। আর মেমের এরকম কথা শুনে নীলা তো হাসতে হাসতে শেষ। কারণটা তো সিম্পল, ওর গায়ে টাচ করার সাহসটুকু ও আর কারো মধ্যে নেই, সেখানে আমি কি করব? আমার চুপ থাকা দেখে মেম বলতে লাগেন, শুনো অয়ন, আমি তো তোমার গুরুজন, তোমার মায়ের মতো, তাই না? আমারও তো একটা ছোট্ট ছেলে আছে, ওর মতো তোমাকে ও ভালোবাসি, বুঝলে? তাহলে যখন তোমার মা বলছে ওকে উল্টো চড় মারতে, তখন তুমি এভাবে থেমে আছো কেন? যাও ঠাসস ঠাসস করে ওর গালে চড় লাগাও মেম। মেমের কথা শুনে আম্মুর কথা মনে পড়ে গেল। খুব ঘৃণা হয় আম্মুর প্রতি। তবে মেমের কথাগুলো শুনে আম্মুর বদলে মেমকে মনে হচ্ছে আমার আম্মু। আর আমি আমার আম্মুর কথা ফেলে দেই কি করে, না আমাকে কিছু একটা করতে হবে। আমি এভাবে একের পর এক ভাবছিলাম, তা দেখে মেম ও কিছুটা নিরাশ হয়ে ওঠেন। কিন্তু আমাদের এরকম উদাসীন দেখে নীলা তো হাসতে হাসতে শেষ। ও মেম, আপনি ও না কি যে বলবো, ওরকম গাধা ক্ষেত মার্কা ছেলেকে নিজের ছেলে না বলে আমাদের মতো মেয়েকে মেয়ে বলে দাবি করেন, দেখবেন লাইফটা আরও উজ্জ্বল হবে। নীলা, কি রে অয়ন, ও কি বলছে তা কি শুনতে পাচ্ছিস না? আচ্ছা অয়ন, তকে আর নীলার গায়ে হাত তুলতে হবে না, কারণ তর গুরুজন নীলার চেয়ে অনেক ছোট, তাই না মেম? এই বলে মেম চলে যেতে লাগেন, আর তখনই আমি বলে উঠি, না না মেম, আপনি আমাদের গুরুজন, আপনার চেয়ে ওরকম থার্ড ক্লাস মেয়ে কিভাবে ভালো হতে পারে? এই বলে নীলার গালে ঠাসস করে একটি চড় মারি। চড়ের আওয়াজে পুরো ভার্সিটি যেন থেমে গেছে, সবার চোখ যেন আমায় গিলে ফেলছে এমন করে তাকিয়ে আছে। নীলা ও অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না চড়টা তার নিজের গালে পড়েছে। গাছে থাকা পাখিগুলা উড়ে উড়ে নিজেদের ভাষায় কাকা করে বলে যাচ্ছে, অয়ন তুমি খুব ভালো একটা কাজ করেছ। ওরকম মেয়েদের ওরকম শিক্ষা দেওয়াই ওদের প্রাপ্য। আর মেম তো সেই খুশি। মেম খুশিতে বলতে লাগেন, এই তো আমার ছেলেটা ছেলের মতো কাজ করেছে। অয়ন শুন, আজ থেকে তুই আমার দ্বিতীয় ছেলে, বুঝলি? আর এখন থেকে যত পারিস এই মেয়ের থেকে দূরে তাকিস। চল এখন ক্লাস করবি মেম। এই বলে মেম আমার হাত টানতে টানতে ক্লাসে নিয়ে আসেন। মেমের এরকম মায়া দেখে খুব কষ্ট হচ্ছে আমার, কেন যে আম্মু আমায় এরকম আদর দিয়ে বড় করল না। খুব কান্না পায় আম্মুর কথা মনে হতেই। আমি ক্লাসে এসে চুপচাপ বসে থাকি। হয়তো নীলা সেখানে অন্য কোনো কাণ্ড ঘটাচ্ছে, তা ভেবে আমার কোনো লাভ নেই। তবে বারবার মনে হচ্ছে আমার কাজটা ঠিক হয়েছে। সেদিন এর মতো সব ক্লাস করে বেরিয়ে পড়ি। তবে অবাক হওয়ার বিষয় হলো, ক্লাস থেকে বেরিয়ে নীলা সহ ওর কোনো ফ্রেন্ডকে দেখতে পাইনি। হয়তো ওরা ভয় পালিয়েছে।
ওই দিন মেম আমায় মায়ের মতো অনেক আদেশ দিলেন যাতে ওর দ্বারে কাছে না যাই, আর যদি কিছু করতে বলে তাহলে যেন আজকের মতো ঠাসস করে আরেকটা লাগিয়ে দেই। ওই দিন ভার্সিটি থেকে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে শুতে গেলে মামা এসে দরজায় নক করেন। অয়ন কোনো এক ফ্রেন্ড তকে বাইরে ডাকছে, তাড়াতাড়ি আয় তো মামা। আমি পুরাই অবাক, কারণ আমার তেমন কোনো ফ্রেন্ডই নেই। আর হবে বা কি করে, আমি যে আবলের মতো চলাফেরা করি। তবে অবকাটা বেশি হচ্ছি, কে যে আমার ফ্রেন্ড হবে এই ভেবে দরজার কাছে গেলাম। দরজাটা খুলে কাউকে দেখতে পাইনি। যেই না দরজাটা লাগিয়ে আসতে যাব তখন কে যেন আমার মুখ চেপে ধরে, আর অন্য একজন এসে আমায় টেনে টেনে কিছু দূর নিয়ে আসে। যে মুখ চেপে ধরেছিল সে সাহেল, আর যে কাঁধে জোরে নিয়ে এসেছে সে রিহান, অর্থাৎ তারা নীলার ফ্রেন্ড। এদের দেখে আমি খুব অবাক হয়। এত রাতে আমার বাসা থেকে আমায় তুলে আনলো, অথচ তারা আমার বাসার ঠিকানা পেল কি করে, আর আমার সাথে কি করতে বা চাচ্ছে, কথাটা ভাবতে যেন অনেক ভয় লাগছে। অবশেষে মামার বাসা থেকে কিছু দূরে এনে আমায় রাস্তার মাঝে ফেলে দেয়। রাস্তার আইল্যান্ডে থাকা বাতির আলোয় কার যেন ছায়া দেখতে পেলাম। মাথাটা ঘুরিয়ে দেখি নীলা। এত রাতে ও হাতে চাকু দেখে আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। রিহান আর সাহেল আমায় শক্ত করে ধরে আছে, নীলা শুধু সামনে অগ্রসর হচ্ছে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমায় ছেড়ে দিন, অনেকটা কাঁদো কাঁদো স্বরে বললাম। নীলা আমার কথায় কান না দিয়ে উল্টো আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ছুরি ঢুকানোর সাথে সাথে আমার জানটা মনে হচ্ছিল বেরিয়ে যাচ্ছে। নীলা চাকুটি বের করে আবার ও পেটের অন্য পাশে ঢুকিয়ে বলতে লাগে, চুপ ছোট লোকের বাচ্চা, চুপ, কারণে আমার সব সম্মান শেষ হয়ে গেছে, তকে আমি ছাড়ি কি করে বল নীলা। এই বলে নীলা চাকুটায় জোরে আঘাত করে, আর আমি মাগো বলে চিৎকার দিয়ে উঠি। চাকুর আঘাতে বের হওয়া রক্তগুলা যেন আমায় গোসল করিয়ে দিচ্ছে। নীলা চাকুটা দিয়ে সজোরে আঘাত করে, আর আমি ওরে মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তা দেখে নীলা বলতে লাগে, এখন মাগো বলে চিৎকার দিচ্ছিস কেন, ডাক না ওই মেমমকে। যে মেমের কথা শুনে আজ আমার প্রেস্টিজটা মাটির সাথে মিশিয়ে দিছিস। আজ তকে কেউ বাঁচাতে পারবে না নীলা। এই কথাটা বলে নীলা চাকুটার উপর আরো জোরে চেপে ধরে। সারা শরীর দিয়ে যে পরিমাণ রক্ত ঝরছে তার উপর বাঁচবে বলে মনে হয় না। এখন আর মাগো বলে যে চিৎকার দিব তার শক্তি পাচ্ছি না। নীলা তার হাতের চাকুটা আমার পেটের ভিতর রেখে হাত দিয়ে দুগালে চড়াতে লাগে। আমার লম্বা লম্বা চুলগুলা ধরে টানতে লাগে। ব্যথা পেলে বুঝতে পারছি না ব্যথা হচ্ছে, আর বুঝবই কি করে, আমার জান আছে বলে মনে হচ্ছে না। হঠাৎ কে যেন সামনে থেকে টর্চ মারে আমাদের উপর। টরোটার আলোতে আমাদের পুরোপুরি দেখা যাচ্ছিল। তখনই লোকটি কে বলে চিৎকার দিয়ে এগুতে লাগে। নীলা সহ ওর সব ফ্রেন্ডরা দৌড়ে পালিয়ে যায়। লোকটা যখন আমার কাছে এসে আমায় ধরতে গেল তখন আমার চোখগুলা আপনা আপনি বন্ধ হয়ে আসে। হঠাৎ বুকের উপর ভার কিছু অনুভব করলে চোখ খোলার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে পারছিলাম না। হাত পা গুলা নাড়াতে পারছি, মনে হচ্ছে সারা শরীরটা অবশ হয়ে গেছে। অনেক কষ্টে চোখগুলা খুলে তাকালাম, বুকের উপর ভার কিছু দেখতে গেলে তাকিয়ে দেখি মামি কেঁদে একাকার হয়ে গেছেন। উনার চোখ মুখ গুলা কেমন যেন শুকিয়ে গেছে, মনে হয় ৩-৪ দিন থেকে না খেয়ে আছেন। আমি কোনো মতে মুখ খুলে বলতে লাগলাম, মামি তুমি কাঁদছ কেন? আমার কথা শোনা মাত্রই মামি লাফ দিয়ে উঠে। কেমন যেন অবিশ্বাসের ওর চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমায় দেখে আকাশ থেকে পড়েছে। মামি কিছু সময় একটানা চেয়ে থাকে আমার দিকে। তখন আমি মামির চোখে গড়িয়ে পড়া পানিগুলা দেখে অনেকটা ভয় পেয়ে যাই। মাম্মি তুমি কাঁদছ কেন?
আর মামা কই, উনার কিছু হয়েছে নাকি? যেই না কথাটা বললাম মামি তখনই আমায় ঝরিয়ে কেঁদে ওঠে। কপালে গালে হাজারো চুমু দিতে লাগে আর ভেজা গলায় বলতে লাগে, আমি জানতাম আল্লাহ আমাদের সন্তান হারা করবেন না। আজ 3 দিন পর আমার ছেলের জ্ঞান ফিরেছে, আল্লাহর কাছে কি বলে যে শুকরিয়া আদায় করি উম্মম্মা, মামি। এই বলে মামি আমার কপালে লম্বা করে একটা চুমু এঁকে দিল। মামি তুমি কি বল, 3 দিন ধরে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, কি বল এসব, আমার তো মাথার সবকিছু উল্ট পালট হয়ে যাচ্ছে। আর মামা কোথায়, উনাকে তো দেখতে পাচ্ছি না। এই বলে উঠতে যাব তখনই পেটের পাশে ব্যথা পেয়ে ও বলে ককিয়ে উঠি। সাথে সাথে মামি আমায় আবার ও শুয়ে দিল। আস্তে আস্তে পেটের পাশে হাতটা নিয়ে দেখি ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ দেখে তখনই নীলার কথা মনে পড়ে যায়। ধীরে ধীরে সবকিছু মনে হতে লাগে। আচ্ছা মামি, আমার এই অবস্থা আর এখন জ্ঞান ও আছে, তাহলে আমার কি হয়েছে জানতে চাইলে না? আমরা সব জানি, তোকে বলতে হবে না মামি। তোমরা কিভাবে জানলে? অবাকস্বরে জিজ্ঞাসা করলাম। তাহলে শুন, তোকে ওরকম অবস্থায় দেখে আমাদের পাড়ার একজন লোক শীঘ্রই আমাদের ইনফর্ম করে আর আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে আসি। তর পেটের উপর 3-4 জায়গায় চাকুর আঘাত, তার উপর তর জ্ঞান ছিল না, তা দেখে ডক্টর তোকে মৃত বলে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তখনই তুই হাতটা নাড়িয়ে বেঁচে আছিস বলে ইঙ্গিত দিয়ে আবার ও জ্ঞান হারিয়ে ফেলিস। তখনই আমার আর তর মামার রিকোয়েস্টে ডক্টরদের অপারেশন করাতে রাজি করাই। প্রায় 2 ঘন্টা অপারেশন করার পর ডক্টর বলল তর অবস্থা বেশি ভালো না, শুধু বলল আল্লাহর নাম ডাকতে। আমি আর তর মামা যেন পাগল হয়ে যাচ্ছিলাম, আমাদের একমাত্র সন্তানের এরকম অবস্থা আমরা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমাদের খাওয়া দাওয়া সবকিছু হারিয়ে গেছে, আমি তো সবসময় তর দ্বারে বসে আল্লাহকে ডাকতাম। আর গতকাল 2 দিন অবধি তর জ্ঞান না ফেরায় তর মামা তর নামে ফকির মিসকিনদের খাওয়ানোর জন্য মাজারে গেছে। আর গতকাল সকালে তর ভার্সিটির একজন ম্যাডাম এসে আমাদের সব বলে গেছেন তর সাথে কে বা কারা এমন করেছে। আর উনি ও ক্ষমা চেয়ে গেছেন আর বললেন উনার জন্য নাকি তর এই অবস্থা, মামি। এই বলে মামি নিজের চোখের পানিগুলা মুছলেন। মামা মামি আমায় খুব ভালোবাসে, তা তো আপনারাই দেখলেন তাই না? আচ্ছা মামি, আব্বু বা আম্মু ওরা কেউ আমার এই অবস্থার খবর জানতে পায়নি? না হলে তো ওদের এখানে দেখতে পেতাম। তর মামা জানিয়েছিল, কিন্তু তর আব্বু কিসের জন্য দেশের বাইরে আছে, আর তর আম্মু ওর পৌরসভার কি মিটিং নিয়ে অনেক দিন থেকে বিজি আছেন, তাই আমাদেরকে দেখে রাখতে বলেছেন, মামি। মামির কথা শোনা খুব কষ্ট লাগল। যেখানে আপন বাপ মা গুলা আমায় সেবা দিয়ে সুস্থ করার কথা, সেখানে তারা দেখতেই আসল না, অথচ এই মামা মামি আমার জন্য কত কষ্ট না করতেছে, কথাটা ভাবতেই মামিকে জড়িয়ে কেঁদে উঠি। কি রে বাবা, তুই কান্না করছিস কেন? মামি, তোমরা আমার জন্য খুব কষ্ট করতেছ তাই না মামি? ধুর বোকা, কে বলল এটা? আর আমরা তর আব্বু আম্মু হই, তাহলে এটাকে কষ্ট বলা যায় বল, মামি? জানি না কি বলে, কিন্তু মামি তুমি দেখলে তো, যেখানে আমার বাপ মা থাকার কথা সেখানে ওরা থেকেও নেই, কিন্তু তোমরা আমায় কতটা আদর দিয়ে বড় করতেছ। সত্যি মামি, তোমাদের এই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারব না। এই বলে মামিকে আরো শক্ত করে জড়িয়ে কাঁদতে লাগি। মামি তার মায়াভরা হাত দুটো দিয়ে পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগে, বোকা ছেলে আমার, এরকম কি কেউ বলে হে? আমরা ও তর বাপ মা হই নাকি? তাহলে এমন কথা বলতে নেই বুঝলে, মামি। আমি মাথা নেড়ে হা বললাম। আমাদের ওরকম কথার মাঝে মামার আগমন ঘটে। মামা আমায় সুস্থ দেখে সাথে সাথে আমায় জড়িয়ে কেঁদে ওঠেন। সত্যি বলতে আমার মামা মামিকে এখন আমার আব্বু আম্মুই মনে হচ্ছে। অনেক কষ্টে মামাকে শান্ত করলাম। মামা ওই দিনই চেয়েছিল আব্বুর মাধ্যমে নীলার কোনো ব্যবস্থা করাতে, কিন্তু আমি না করি।
আমি তাদের উল্টো বুঝিয়েছি মানুষ মাত্রই তো ভুল হয়, তো ও ভুল বুঝে আমায় মেরেছে। দেখবে যেদিন আমি ভার্সিটি যাব ওই দিন ও আমায় সরি বলবে। এভাবে হাজারো কথা বলে মামাকে শান্ত করলাম। হসপিটালে আরও 2 দিন থাকার পর আমাকে রিলিজ করল। মামা মামির যত্নে মাসখানিকের ভিতরেই ভালো হয়ে উঠি। শুধু পেটের সেলাইকৃত জায়গায় একটু ব্যথা রয়েছিল, তাও আস্তে আস্তে সেরে যাবে এই ভেবে পরের দিন ভার্সিটি আসার চেষ্টা করি। ভার্সিটি এসে দেখি নীলা ওর সব ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিচ্ছে। যেই না ওদের চোখ আমার উপর পড়ে তখনই ওরা সবাই চমকে ওঠে। হয়তো ভেবেছিল আমি মারা গেছি, কিন্তু তারা জানে না যে তাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমায় বাঁচিয়ে রেখেছেন। আজ আমার চুলগুলা অনেক লম্বা, প্রায় চোখ ছাড়িয়ে পড়ে। পাশাপাশি কাপড়গুলা ও বুড়ো মানুষের মতো ঢিলাঢালা পরে এসেছি, তার কারণ হল নীলাকে রাগানোর জন্য। নীলা ওর ফ্রেন্ডদের নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন ওদের পাশ দিয়ে যাব তখন নীলা আমায় ডাক দেয়। হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছ এই ভেবে ডাকছে, তাই ওর কাছে গেলাম। কিরে আবলের বাপ, তুই এখনো বেঁচে আছিস? আমরা ততরও আশা ছেড়ে দিয়েছিলাম। ওই তুই কি রে বল তো? চাকুটা এত করে তর পেটে ঢুকালাম, তারপর ও তুই মরলি না? আল্লাহ তোকে কি দিয়ে বানিয়েছে বল তো? নীলা। যদি ও আমি কোনো কথা বলতে চাইনি, তার উপর ও বলতে হলো আল্লাহ আমায় কাদা মাটিটা একটু বেশি দিয়ে বানিয়েছেন, তাই আমি এরকম বুঝলেন। বাহহ বাহহ নীলা আমাদের আবল ভাই তো দেখি জোকস ও জানে। রিহান। আমার ওর শুনে নীলার রাগটা সপ্তম আকাশে উঠে যায়। ও দাঁত কিরিমিরি দিয়ে বলতে লাগে, ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে ফাইজলামু করস? হে তোকে তো আমি এখন মেরে ফেলব। নীলা। এই বলে নীলা আমার দিকে তেড়ে আসতে গেলে ওর ফ্রেন্ডরা ওকে আটকায়। তা দেখে আমি হেসে হেসে বলতে লাগি, আজ থেকে এই অয়ন কতটা আবল আর কতটা ক্ষেত তা হারে হারে চিনাব। ভেবেছিলাম তোরা ক্ষমা চাইলে মাফ করে দিব, কিন্তু তোরা উল্টো কাজ করে আমায় রেভেঞ্জ নেওয়ার সুযোগ দিলই। তরও এত বড় সাহস, তুই আমাদের সাথে তুই তুকারি করছিস? ওই তোরা আমায় না ধরে ওকে ধর তো। নীলা। এই বলে ওর ছেলে ফ্রেন্ডগুলা আমায় ধরতে আসলে আমি সোজা প্রিন্সিপালের রুমে চলে আসি, তা দেখে ওরা চলে যায়। আপনারা হয়তো ভাবছেন আমি দৌড়ে চলে এলাম কেন, কারণ আমি আসার আগে একটা প্ল্যান করে এসেছি। তাই সব ক্লাসগুলা করে যেই না ক্লাস থেকে পা বাড়াবো তখন কিসের উপর স্লিপ কেটে ঠাসস করে পড়ে যায়। পড়ার পর বুঝতে পারলাম কেউ পানি ঢেলেছে। আমার জামাকাপড়গুলা ভিজে আমায় আরে ক্ষেত বানিয়ে ফেলছে, তা দেখে তো সবাই হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এমন অবস্থা। আমি ফ্লোর থেকে যখন উঠতে যাব তখন কে যেন আমায় ধাক্কা দিয়ে আবার ও ফেলে দেয়। পুনরায় দাঁড়িয়ে চোখ বুলিয়ে দেখি নীলা কোমরে হাত দিয়ে খিলখিল করে হাসছে। ওর ওরকম হাসি দেখেই বুঝতে পারলাম ওইসব কাজ ওরই সাজানো। রাগটা উঠে গেল সেই লেভেলে, হনহন করে নীলার সামনে এসেই ঠাসস করে একটি বসিয়ে দিলাম। অসুস্থতার মধ্যে ভার্সিটি আসলাম, তার উপর নীলা আমার সাথে অন্যায় করে খিলখিল করে হাসছে। রাগটা সেই লেভেলে উঠেছিল যার ফল নীলার গালে ঠাসস করে একটা বসিয়ে দিলাম। এত সময় সব ছাত্রছাত্রী আমার পড়ে যাওয়া দেখে হাসতেছিল, এখন তারাও যেন থেমে গেছে। নীরব হয়ে চেয়ে আছে। শব্দটা কিসের হলো? আচ্ছা আপনারাই বলুন তো, আমি ক্ষেত বলে কি পড়াশোনা বাদ দিয়ে দিব? আমি পাগলদের মতো ঢিলাঢালা কাপড় পরি বলে আমায় পাগলাখানায় থাকতে হবে? বোকাদের মতো কথা কম বলি বলে আমায় বোবা ভাবতে হবে? এটা কেমন লাগে বলুন তো? আমি তখন না পেরে সজোরে একটা চর দেইম নীলার গালে। আজ দ্বিতীয় চর, তাও নীলার গালে। এই ভার্সিটি কারোই সাহস হয়নি নীলার দিকে চোখ তুলে তাকানের, আর আমি সেখানে ওকে চর মেরেছি। সবাই যেন আমার চর মারা দেখে কেমন চুপসে গেছে। তত তুই আজ আমার গালে চর মারলি? নীলা। হুম্মম, শুধু চর মেরেছি, কিন্তু নেক্সট টাইম থেকে যদি আমার সাথে কখনো এরকম কাজ করিস তাহলে তরও বাপসহ তোকে দুনিয়া থেকে তুলে দিব। খুব রাগ করে কথাগুলা বললাম।
যারা আমায় দেখে হাসছিল তাদের সামনে দিয়েই গেলাম। তারা ও কেমন যেন ভয় পেল আমায়। ওই দিনের পর থেকে নীলা আর আমার মাঝে ঝগড়াগুলা বাড়তে লাগে। তবে আমি আগের মতো ঢিলাঢালা কাপড় পরি, চুলগুলা না কেটে লম্বা করে রাখি। তার প্রধান কারণ হলো কেউ যেন না বুঝে নীলার কাজের ফলটা আমি দেই। একদিন দুপুরবেলা ভার্সিটির একটি রুম থেকে অন্য রুমে ক্লাস করতে গেলে দেখি সবাই বেঞ্চ জোড়ে বসে আছে, এমনকি নীলা ওর সব ফ্রেন্ডগুলা নিয়ে ক্লাসরুম ভর্তি করে ফেলেছে। আমি কোনো উপায় না পেয়ে একজনকে বললাম, আজ আমাদের ক্লাস হবে না, সবাই বাইরে চল। যেই না কথাটা বললাম সাথে সাথে সবাই হই হুল্লোড় করে বেরিয়ে পড়ে। হাহাহা, নীলাকে আর ক্লাসই করতে দিলাম না। নীলা তো রেগে মেগে জ্বলে যাচ্ছে এমন অবস্থা। ও এখনো হয়তো অপেক্ষা করছে আমার দেওয়া চড়টার প্রতিশোধ নেওয়ার, কিন্তু পারছে না কোনো মতে। একদিন ভার্সিটির ক্লাসগুলা শেষ করে বাইরে আসতে যাব, তখনই দেখি একটি ছেলে একটি মেয়েকে রেপ করার চেষ্টা করছে, আর মেয়েটা শুধু নীরবে হাত পা নাড়াচ্ছে, অথচ চিৎকারই দিচ্ছে না। আমি আর সাত পাঁচ না ভেবে ওই ছেলেটির কাছ থেকে মেয়েটিকে বাঁচাতে গেলাম। যেই না ছেলেটিকে ধরলাম সাথে সাথে ওরা দুজন আমায় পাশের একটা ক্লাসে ঢুকিয়ে দেয়। মেয়েটা জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগে, বাঁচাও বাঁচাও, সাথে নিজের ওর কাপড়গুলাও ছিঁড়তে লাগে। তা দেখে আমি সেই রকম শকট খাই। আসলাম মেয়েটাকে বাঁচাতে, আর এখন ওই চাচ্ছে আমায় ফাঁসাতে। তার মানে এটা কোনো প্ল্যান হবে, এই ভেবে চুপ হয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। মেয়েটা যেই না বাঁচাও বলে চিৎকার দিয়ে উঠল, তখন নীলা ওর দলবল নিয়ে হাজির। ওরা ও ক্লাসে ভিতর ঢুকে চিৎকার করতে লাগল। ওদের চিৎকার শুনে সব স্যার ম্যাডাম প্রিন্সিপাল সহ সবাই রুমটির ভিতরে উপস্থিত। দেখুন স্যার, ওই ক্ষেতটা কত বড় বদমাইশ, আমার সাথে লাগে। আপনাদের বললে বিশ্বাস করতেন না, উল্টো বলতেন ও বোকা ছেলে, শয়তানি করতেই পারে না। আর আজ আপনাদের চোখের সামনে একটা মেয়ের রেপ করতে চেয়েছিল। এই দেখুন না মেয়েটার গায়ের কাপড়গুলা কিভাবে ছিঁড়ছে। নীলা। প্রিন্সিপাল স্যার মেয়েটির উদ্দেশ্যে বলতে লাগেন, নীলা যা বলছে তা কি সত্যি? ওই ছেলেটা তোমায় রেপ করতে চেয়েছিল নাকি? প্রিন্সিপাল: হুম্মম স্যার, নীলা আপু যা বলেছেন সব সত্যি। আমি যখন আমার ভাইয়ের সাথে ক্লাসের বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখনই উনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন। তা দেখে আমার ভাইয়া আমায় বাঁচাতে আসলে উনি আমার ভাইয়াকেও মারলেন। দেখেন না আমার ভাইয়ার গালমুখে কিভাবে ঘুষি মেরেছেন। মেয়েটি কথাগুলা এমনভাবে বলল যেন কারো অবিশ্বাস হবারই কথা নয়। তার উপর চোখের পানি যে হারে ভাসাচ্ছে, কি আর বলবো। মেয়েটির ওর শুনে সবাই ছেলেটির দিকে তাকায়। সত্যি দেখি ছেলেটির গালে নাকে ঘুষির দাগ। আমি তো ছেলেটির মুখ দেখে আরো শকট হই। ওর গায়ে হাতই দিলাম না, আর ওর নাক মুখের এই অবস্থা, চিন্তার মাঝে পড়ে গেলাম। স্যার, আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি পুলিশকে ফোন দেন। ওরা যেন ওকে আচ্ছামত পিটানি দেয়। মা বোনের ইজ্জত নিতে ওর লজ্জা করে না? নির্লজ্জ একটা। নীলা। এই বলে নীলা আমার দিকে তাকিয়ে কেমন শয়তানি হাসি দেয়। ওর ওই হাসির মাঝে লুকিয়ে থাকা প্ল্যানটা ভালোমতো ভেসে উঠেছে। আমার ও আর বুঝতে বাকি রইল না এটা নীলার প্ল্যান। আমি এখন আরো চুপ হলাম, সময়ের অপেক্ষায় পা দিলাম, কখন আমার সময় আসবে আর কখন ওর উপর তুফান তুলব এই সময়ের। অয়ন, তুই বলতো ওই মেয়েটা যা বলেছে তা কি সত্য? আমার তো মনে হয় না তুই ওরকম ছেলে। মেমের ওর ছিল আমার কাছে, তবুও চুপ হয়ে রইলাম। কারণটা হলো নীলার লাফানোর পরিমাণটা বাড়াতে চাইছি। উফ মেম, আপনারা ও নাকি যে বলবো, যেখানে ও দোষ করেছে তার উপর কথাও বলছে না, তাহলে তো আপনাদের বোঝা উচিত ও এই কাজটা করেছে। আর ওকে ওর পাওয়া নাটা ও দেওয়া দরকার। আর আপনারা কেউ পুলিশকে ইনফরমেশন দিচ্ছেন না কেন? আচ্ছা আমি দেই। নীলা। এই বলে নীলা পুলিশকে ফোন করে আমাদের ভার্সিটি আসার জন্য বলে। 10 মিনিটের ভিতর এক গাড়ি পুলিশ ও পৌঁছে গেল ভার্সিটিতে।
আশেপাশে অনেক লোকজন ও জড়ো হয়ে গেছে। পুলিশ অফিসার মেয়েটা আর ছেলেটার কাছ থেকে সঠিক তথ্য নিচ্ছে, এর মাঝে মাঝে নীলা আরও লাগিয়ে লাগিয়ে বলছে, পুলিশ আঙ্কেল এখন তো আপনার বিশ্বাস হলো, তাহলে এখন ওই বদমাইশ ছেলেটাকে ইচ্ছামতো ধুলাই দেন। নীলা, তুমি চিন্তা করো না মামুনি, আমরা ওই পশুটাকে এমন শিক্ষা দিব ও আর জীবনে ওরকম কিছু করার চিন্তা ভাবনাও করবে না। পুলিশ এই বলে পুলিশ আমায় ধরতে আসলে আমি ওদের সামনে গিয়ে বলতে লাগি, হয়তো আপনি ওই মেয়েটার বাপের টাকার গোলাম হয়ে গেছেন, তাই হয়তো ওর সাথে আপনার ভালো একটা সম্পর্ক আছে। আর তা বাদ দেই, এখন কথা হলো আপনি জানেন আমি ওই মেয়েটির রেপ করতে চেয়েছিলাম কিনা? মেয়েটি ওর নিজের মুখে বলেছে, তাছাড়া তোর মতো ছেলের কাপড় চোপড় চলাফেরা দেখলেই লাগে তুই ওরকম ছেলে। তার পাশাপাশি নীলা মামুনি বলেছে তুই এই কুকাজ করেছিস, তাহলে মিথ্যা হয় কি করে? পুলিশ, নীলা মামুনি নীলা মামুনি, যেভাবে মামুনি বলছিস মনে হচ্ছে ও তর আপন মেয়ে, শালা টেকার কেনা গেলাম। এই বলে ঠাসস করে নীলার গালে একটা চর বসিয়ে দেই। সবাই আমার কথা বলার ধরন শুনে অবাক হয়ে গেছে, তার উপর এত মানুষের সামনে নীলার গায়ে হাত তুললাম, ভাববার বিষয় তাই না? তর এত বড় সাহস, তুই আমাদের সামনে আমাদের মামুনির গায়ে হাত তুলেছিস, তার উপর আমায় তুই করে বলছিস? ওই আজ যদি নীলার আব্বু এই ব্যাপারটা জানতে পারে তাহলে তরও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার আগে আমাদের সাথে থানায় চল, সেখানে কয়টা দিয়ে ছেড়ে দিব। পুলিশ এই বলে পুলিশটি আমায় ধরতে আসলে ওর সামনে গিয়ে আবার ও নীলার গালে ঠাসস করে আরেকটা চর দেই। এই চরটা খুব জোরে দেই আর নীলাও সাথে সাথে পড়ে যায়। এখন তো সবাই আরও অবাক হল, পরপর চর মারা, তাও এত মানুষের সামনে কার এত সাহস হবে বলুন? কিন্তু এই সাহস ছিল আমার মাঝে। নীলার গালে চর মারার পর ওই মেয়েটার কাছে গেলাম। কিছু সময় তাকিয়ে তাকার পর ইচ্ছা করে ওর পোশাকের হাতটা ছিঁড়ে ফেলি। সবার সামনে ওর গলা চেপে বলতে লাগি, ওই সময় তোকে বাঁচাতে আসলাম আর তুই এর প্রতিদান এই দিলই। এখন সত্যিটা বলল, আমি তর রেপ করতে চেয়েছিলাম কিনা, আর এই প্ল্যানটা কার সাজানো তা ও বলে ফেল, না হলে তোকে এখনই মেরে ফেলব। এই তুমি মেয়েটিকে ছেড়ে দাও, না হলে এখনই শ্যুট করে ফেলব। পুলিশ, তো শ্যুট করো না, তার আগে দেখ আমি কি করি। এই বলে পকেট থেকে একটা ঘান বের করে সোজা ওর কপালের উপর স্টিকার চেপে ধরলাম। বন্দুক দেখে তো সবার গলার পানি শুকিয়ে গেছে। যে ছেলে আবলের মতো তাকত তার কাছে বন্দুক আছে, তা দেখে সবাই ভয় পিছু হাঁটছে। এই ছেলে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছ। যদি বন্দুকটা এখনই না ফেলছ তাহলে তোমার মৃত্যু আমার হাতে হবে। পুলিশ, রাখেন তো আপনার মৃত্যু, এই অয়ন মৃত্যুকে ভয় পায় না বুঝলেন? আর এই মেয়ে বলে ফেল সত্যিটা, না হলে এখনই তর অবস্থা শেষ করে ফেলব। এই বলে মেয়েটার গলা আরো জোরে চেপে ধরি। মেয়েটাকে এত জোরে গলা চেপে ধরেছি বলে ও ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। উহুহু উহুহু করে বারবার বলে কেশে উঠছে। অবশেষে কোনো রকম করে বলতে লাগে, ভোগ ভাইয়া কিছু করেননি, আর ওইসব নীলার প্ল্যানন ছিলল্য মেয়েটি। ওর শুনে অনেকে অবাক হয়, আবার বেশিরভাগে বুঝতে পেরেছিল এই কাজটা নীলারই হবে, তাই তেমন অবাক হয়নি। তবে সবার সামনে সত্যটা আনার জন্য এটা করলাম আর কি। মেয়েটির কথা শেষ হওয়ার পর ওর গলা ছেড়ে দিলাম। আবার ও উহুহুহু করে কাশতে লাগে। দেখলেন তো এখন আমার কোনো দোষ নেই, তাহলে কি এবার ধরে নিতে পারবেন না? পারবেন না, বরং ওই খারাপ মেয়েটিকে ধরে নেন। ওই মেয়েটা এত নির্লজ্জ, খারাপ, বদমেজাজি কেন আল্লাহই জানে। আজ জেনে শুনে একটি মেয়েরও জীবন নষ্ট করতে চেয়েছিল, এখন তো আমার ইচ্ছা করছে ওর কপালে স্যুট করে মেরে ফেলি। খুব জোরে জোরে কথাগুলা বললাম। আঙ্কেল, আপনি ওর কথা শুনে ওকে অ্যারেস্ট করেন, আর না করেন আমি এখনই আব্বুকে ফোন দিচ্ছি। নীলা এই বলে নীলা ওর মোবাইল দিয়ে ওর আব্বুকে কল দিয়ে এখানে আসতে বলে।
মামনি তুমি তোমার আব্বুকে কল করতে গেল কেন? আর এই ছেলে তুই দোষ করিস না বলছিস, তুই যে আমাদের সামনে নীলা মামনির গালে হাত তুলেছিস, তার উপর ওই মেয়েটির গলা চেপে ধরেছিস, আর সবচেয়ে বড় কথা হলো তোর কাছে ঘান আছে, তাহলে তুই নির্দোষ হস কি করে? পুলিশের কথা শেষ হতে না হতে কয়েকটা গাড়ি এসে দাঁড়ায়। অনেকগুলা বডি গার্ড একজন লোককে গার্ড দিয়ে এগুচ্ছে। নীলা দৌড়ে উনাকে গিয়ে জড়িয়ে ধরে বলতো লাগে, আব্বু তোমাকে বলেছিলাম ওই যে ওই ছেলেটা, সেদিন ও আমায় সবার সামনে চড় মেরেছিল, আজ ও মেরেছে, তবে একটা না দুটা। নীলা ন্যাকা কান্না করে কথাগুলা বলল। ওর আব্বু ওর কথা শুনে রেগে তো লাল হয়ে গেছেন। মনে হচ্ছে আমায় গিলে খাবেন, কিন্তু অয়ন তো কাউকে ভয় পায় না। এই ভেবে বুকটা ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। নীলার বাবা নিজের রাগ থামাতে না পেরে ঠাসস ঠাসস করে দুইটা চড় আমার গালে বসিয়ে দেন। উনি আমার মামার বয়সী, এই দেখে কোনো পাল্টা জবাব না দিয়ে ফুলতে লাগলাম। তোর সাহস হয় কি করে আমার মেয়ের গায়ে হাত তোলার? তুই জানিস না ও সিটি মেয়রের একমাত্র মেয়ে, তাহলে ওর দিকে চোখ তুলে তাকতে ও ভয় পাওয়ার কথা। আর তুই কি না আমার মেয়েকে মেরেছিস? নীলার আব্বু এই বলে উনি আবার ও মারতে আসলে পুলিশ অফিসাররা উনাকে আটকায়। উনি খুব চেষ্টা করছেন ছুটে এসে আমায় মারতে, কিন্তু পারছেন না। এভাবে আমায় না ধরে ওই ছোট লোকের বাচ্চাটাকে ধরো। নীলার আব্বু পুলিশকে উদ্দেশ্যে করে কথাটা বললেন। ওরা ও উনাকে ছেড়ে আমায় ধরতে আসলে আমি ধরতে নিষেধ করি। পুলিশ অফিসার আর এই যে সিটি মেয়র, দুজনের যদি পোস্টটা জায়গা মতো রাখতে চান তাহলে মান সম্মান নিয়ে চলে যান, না হলে এর ফল পস্তাতে হবে। ক্ষেতের বাচ্চা ক্ষেত, তুই আমায় এই সিটি মেয়র সিরাজকে ধমকাচ্ছিস? অফিসার ওই ছেলেটাকে ধর তাড়াতাড়ি, ওকে জেলখানায় নিজের হাতে ইচ্ছামতো পিটাবো। নীলার আব্বু আপনি চিন্তা করবেন না স্যার, এই ছেলেটাকে আপনি নিজ হাতে পিটাবেন। আর এই ছেলে তোর সাহস হয় কি করে আমায় আর স্যারকে ভয় দেখানোর? হে পুলিশ! এই বলে পুলিশ আমার কলার ধরে ফেলে। আমার রাগ ছিল তখন সপ্তম আসমানে, যার ফল পুলিশের হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দেই। মারতে গেলে হাত তুলে নামিয়ে বলতে লাগি, যদি সাহস হয় তাহলে মোবাইলটা দে, একটা কল করে তোর মতো 2 টাকার পুলিশ আর ওই 3 টাকার ঘোষকর মেয়র এর কি অবস্থা করে দেখ। আমার ওর শুনে নীলার আব্বু উনার মোবাইলটা আমার দিকে এগিয়ে বলতে লাগেন, দেখি কি করতে পারিস। দেখতে একদম লো ক্লাসের ছেলে লাগে, আর ক্ষেতদের মতো ও দেখাচ্ছে সে কিনা আমাদের ভয় দেখাতে চায়, দেখি কি করে দেখাস ভয়। নীলার আব্বু হেসে হেসে কথাগুলা বললেন। উনি নিজেও জানেন না উনার কি হচ্ছে, কিন্তু জানিটা তো আমি মোবাইলটা হাতে নিয়ে জনমদাতা পিতাকে ফোন দিলাম। যদি ও আমার মোবাইল ছিল, কিন্তু উনাকে পিতা মানি না, তাই নিজেরটা রেখে দিলাম। 2 বার রিং হওয়ার পর ফোনটা ধরলেন। আমি অয়ন বলছি, চিনতে সমস্যা হয়নি তো? এত খুশি হতে হবে না, আর আমি যে কারণে ফোন করলাম তা হলো এখানে আমার সাথে সামান্য একটা পুলিশ অফিসার আর একজন 3 টাকা দামের মেয়র, ওরা নাকি নিজের হাতে আমায় মারতে চায়। আমার সাথে ওই সব কথা না বলে ওদের সাথে এই কথাগুলা বলো। হুমম দিচ্ছি, এই যে 2 টাকার পুলিশ অফিস নিন, আপনার সাথে কথা বলতে চান। পুলিশ মোবাইল হাতে নিয়ে বলতে লাগে, জি কে বলছেন? ওই ক্ষেত ছেলেটার উকালতি করতে কে কি বলতে চাইছেন বলুন? পুলিশ জজজি স্যার, সরি স্যার, আমরা বুঝতে পারি না। অয়ন বাবা আপনার ছেলে, সরি স্যার। পুলিশ না না স্যার, প্লিজ আমার চাকরিটা শেষ করে দিবেন না স্যার, ওইটা দিয়ে আমার ফ্যামিলি চলে, এখন যদি আমায় বরখাস্ত করেন তাহলে আমার ফ্যামিলিটা রাস্তায় নেমে যাবে, প্লিজ স্যার ওরকম করবেন না। পুলিশটি প্রায় কাঁদো কাঁদো গলায় কথাগুলা বলল। থ্যাঙ্কু স্যার, ওকে স্যার, অয়ন বাবার খেয়াল সব সময় রাখব। জি দিচ্ছি স্যার। পুলিশ মোবাইলটা নীলার আব্বুর দিকে এগিয়ে দেন কথা বলার জন্য। উনি বলতে লাগেন, কে বলছেন বলুন তো? আমার পুলিশ অফিসারকে ভয় পাইয়েছেন? কার এত সাহস? হে
নীলার আব্বু। স্যার আপনি? সরি স্যার, আসলে আমরা জানতাম না স্যার। অয়ন বাবা আপনার এই ছেলে। সরি স্যার, এবারের মতো মাফ করে দেন প্লিজ প্লিজ স্যার। নীলার আব্বু। জি স্যার, অয়ন বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। নীলার আব্বু। না না স্যার, আমার গদিটা কিচ্ছু করবেন না। দেখবেন স্যার, আগামীতে অয়ন বাবার সাথে আর কোনো অন্যায় হতে দিব না। নীলার আব্বু। ওকে স্যার, মনে থাকবে। জি জি স্যার, এখনই ক্ষমা চেয়ে নিব। জি স্যার, আসো। সালামু আলাইকুম। নীলার আব্বু। এই বলে নীলার আব্বু কলটা কেটে সোজা আমার সামনে আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় জড়িয়ে বলতে লাগেন, বাবা আমরা বুঝতে পারিনি, তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। যদি তুমি আমাদের ক্ষমা না করো তাহলে আমাদের চাকরি পদ কিছুই থাকবে না। প্লিজ বাবা, এবারের মতো মাফ করে দাও। নীলার আব্বু। নীলার আব্বু আমার হাত ধরে মিনতির স্বরূপ এভাবে ছোট হয়ে ক্ষমা চাওয়া দেখে সবাই যেন বোকা হয়ে গেল। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, এমনকি নিজের চোখগুলাকে ও বিশ্বাস করাতে পারছে না এখানে হচ্ছেটা কি। নীলার আব্বু সবার সামনে আমার কাছে ক্ষমা চাচ্ছেন, অথচ এই লোক কি না সবাইকে ভয় দেখাতো, আজ তাকেই আমি ভয় দেখালাম। হিহিহি, খুব ভালো হলো তাই না? আমি আঙ্কেলর হাতের উপর হাত রাখে সম্মতি দিল আমার, বললাম তারা যেন ওরকম অন্যায় কাজ কখনো না করে। তবে মজার ব্যাপার হলো নীলা ওর হরিণী চোখগুলা বড় বড় করে তাকিয়ে দেখছে। ওর আব্বু যে আমার কাছে ক্ষমা চাচ্ছেন তা যেন সে বিশ্বাসই করতে পারছে না। আমি যখন ওই খান থেকে আসতে লাগি সবাই ভয়ে আপনা আপনি সরে গেল। বলতে গেলে হিরো যখন ওর পাওয়ার দেখিয়ে সবকিছু আয়ত্তে নিয়ে এলে যেরকম ভয় সবাই পায়, আমার বেলায় ও একই রকম হল। পরদিন ভার্সিটি আসা মাত্রই চারিদিক থেকে সালামের শব্দ কানে আসতে লাগে। সামনে পিছু যে দিকেই যাই না কেন সবাই ভাই ভাই বলে সম্বোধন করে। এমনকি নীলার সব ফ্রেন্ডগুলার ও একই অবস্থা। ক্লাসগুলা শেষ করে মেমের সাথে কথা বলে আসছিলাম। বৈশাখের রোদে নিজের চেহারাটা মনে হয় কালো হয়ে গেছে এই ভেবে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালাম। যেই না চোখগুলা স্ক্রিনের দিকে পড়ল তখনই দেখি একদল ছেলে নীলাকে তাড়াচ্ছে। তা দেখে পিছনে ফিরতেই ঠাসস করে নীলার সাথে ধাক্কা খেলাম। নীলা তাড়াহুড়ো করে উঠে কোনো মতো দাঁড়িয়ে আমার পিছু এসে লুকায় আর বলতে লাগে, অয়ন অয়ন, ওই দেখেই ছেলেগুলা আমার পিছু নিয়েছে, ওরা ড্রিঙ্ক করেছে, ওরা নাকি আমার সবকিছু কেড়ে নিতে চায়। প্লিজ অয়ন, ওদের কাছ থেকে আমায় বাঁচাও প্লিজ। নীলা মেম চলুন, আমি কোনো অন্যায়কারীকে বিপদ থেকে বাঁচাতে চাই না। ওরা যে মানুষকে কষ্ট দেয় তার বেলায় কিচ্ছু বুঝে না, কিন্তু যখন নিজের উপর এরকম অন্যায় অত্যাচার হয় ঠিক তখনই বুঝি। মেম চলুন আমরা চলে যাই। এই বলে মেমকে নিয়ে আবার ও এগুতে লাগি, কিন্তু তার বেশি দূর এগুতে পারলাম না। কিছু দূর যেতেই নীলা আমার হাত ধরে কেঁদে দেয়, প্লিজ অয়ন, আমায় ওভাবে রেখে যেও না প্লিজ, ওরা আমায় শেষ করে দিবে, তুমি কিছু একটা কর প্লিজ প্লিজ প্লিজ। নীলা এই বলে নীলা আমার পায়ের ধারে বসে কান্না করতে লাগে। আর এত সময় ওই ছেলেগুলা ও নীলার পিছু পিছু এখানে চলে এসেছে। নীলার ওরকম কান্না দেখে মেমের অনেক কষ্ট লাগল। হয়তো নীলা আবার ও ন্যাকা কান্না করে কোনো নাটক সাজাচ্ছে এই ভেবে মেম চুপ হয়ে আছেন, কিন্তু উনার মন বলছে ওকে যেন আমি বাঁচাই। মেমের তাকানো দেখে আমার কাছে তাই লাগল। আমি সামনে থাকা ছেলেগুলাকে ইশারা করে চলে যেতে বললাম আর ওরাও চলে গেল। হা হা হা, বুঝলেন না তো? আরে ভাই, ওটা আমারই সাজানো ছিল, বুঝলেন? এই মেয়ে তোমাকে কাদের হাত থেকে বাঁচাবে, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। আমার কথা শুনে নীলা সোজা হয়ে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলায়, কিন্তু ওদের কোথাও দেখতে পায় না। নীলার পাশাপাশি মেম ও কেমন অবাক চোখে তাকিয়ে আছেন আমার দিকে। এত সময় তো ওরা আমার পিছু পিছু দৌড়ে আসছিল, হয়তো তোমাকে দেখে পালিয়ে গেছে। নীলা চোখের পানিগুলা মুছতে মুছতে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না, আমাদের সময় নষ্ট করার জন্য ধান্দা বের করে আমাদের বোকা সাজাচ্ছে। চলুন মেম, ওই মেয়েটা এক নাম্বার বাটফার।
এই বলে মেমকে নিয়ে চলে আসলাম। নীলা কিছু বলতে গেলে আমরা তাড়াতাড়ি চলে আসি, যার ফল ওর আর কোনো কথাই শোনা হলো না। অয়ন, তুই এটা কি করলি বলত? আর মেয়েটা ইচ্ছা করে নাই তাই বলে ওভাবে বকা দিবি? মেম: হুম্মম মেম, ও ইচ্ছা করে ওসব করেনি, কিন্তু আমি সবকিছু ইচ্ছা করে করেছি। মেম আমার পেঁচালো কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মানে? মেম: মানে তেমন কিছু না, ওই মেয়েটা তো আমার মতো আবল ছেলেগুলাকে তো ইচ্ছে মতো র্যাগিং দিত, বকা দিত, এমনকি মারত। তাই ওর জন্য এটা প্ল্যান করে আমার মিশনটা শুরু করলাম। অয়ন, এটা কিন্তু ঠিক করছিস না। মেয়েটা হয়তো ওর ভুল বুঝতে পারছে, তাই তোর কাছে হেল্পের জন্য আসল, আর তুই নিজে প্ল্যান করে ওকে বকা দিলই। মেম: ত কি হয়েছে মেম, বলুন তো? আর সেই দিন ও নিজেও একটা প্ল্যান করে আমায় এমন ফাঁসানো দিল, দেখলেনই তো। তাহলে আমি করলে ক্ষতি কি বলুন? আচ্ছা, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু কখনো নিজের ফাঁদে নিজে আটকা পড়িস না বাবা। মেম: শুধু আপনাদের দোয়া থাকলেই হবে মেম। আব্বু আম্মু থেকে ও নাই, কিন্তু মামা মামি আর আপনাকে দেখলে আমার অভিভাবক মনে হয় আপনারা আমার রক্তের থেকে ও আপন কেউ। কাঁদিস না রে। আর তরো আব্বু আম্মু থেকে ও নাই, বুঝলাম না। মেম: মেমের কথা শুনে চোখে হাত দিয়ে দেখি সত্যি সত্যি চোখগুলা ভিজা। হয়তো আব্বু আম্মুর কথা মনে পড়তেই ওদের প্রতি অভিমানটা বেড়ে গেছে, তাই চোখ তার স্বইচ্ছায় পানিগুলা ভাসিয়ে দিল। চোখের পানি মুছে বললাম, সে অনেক বড় কাহিনী মেম, আপনি একদিন ফ্রি হয়ে বলবেন, ওই দিন আপনাকে সব বলবো। আচ্ছা মেম। এরকম টুকটাক কথা বলে মেমকে উনার বাসার কাছে এগিয়ে দিয়ে আমি আমার গন্তব্যে এসে গেলাম। এভাবে আমার দিন কাল যাচ্ছিল। তবে এখনো আগের মতো লম্বা লম্বা চুল, ঢিলাঢালা কাপড় পরি। তারপর ও সবাই আমায় ভাই ভাই বলে। অনেক ছেলে আমার পাওয়ার দেখে আমায় নিয়ে দল বানাতে চেয়েছে, কিন্তু আমি ওদের সায় দেইনি। তবে ওরা জানে না আমার পাওয়ারটা কিরকম। আর ওই দিন নীলার আব্বু জানলে ও কাউকে না বলার ওয়াদা করেছেন তিনি। আর মজার ব্যাপার হলো, নীলা এখনো আগের মতো সবার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু যখন আমায় চোখের সামনে দেখে বিড়ালের মতো নুই সালাম করে চলে যায়। আগামী কাল নবীন বরণ অনুষ্ঠান, ভার্সিটির সবাই অনেক বিজি। আমার ওসব ভালো লাগে না, কিন্তু মেমের কথায় থাকতে হলো। আমি আর মেম অফিসিয়ালি কিছু কাজ করছি, তখন কোথ থেকে নীলার আগমন ঘটে। মেম উনার চেয়ারে বসা ছিলেন আর আমি উনার অপোজিটে। নীলা হুট করে এসে আমার কাছে বসে পড়ে আমি আর মেম তো পুরাই অবাক, এত চঞ্চল মেয়ে, তাও আমাদের এই শান্ত পরিবেশের মাঝে। এই তুমি এখানে, আর আমি সারা ভার্সিটি তন্নতন্ন করে তোমায় খুঁজছি, দেখো কিভাবে ঘেমে জামাগুলা নষ্ট করলাম। নীলা। নীলার মুখে ওরকম কথা শুনে মেম আর আমি থ হয়ে গেলাম, তার উপর তুমি বলে কথা বলছে। এই এত কি ভাবছো, চল না বাইরে থেকে ঘুরে আসি। নীলা: আপনার ইচ্ছা হলে আপনি যান, আমি মেমমকে হেল্প করব। ওহ সরি মেম, আমি খেয়াল করি নি। আচ্ছা তাহলে আমি হেল্প করি কেমন? নীলা। এই বলে নীলা টেবিলের উপর রাখা কতগুলা কাগজ বাজ করছে, সাথে টুকুর টুকুর করে কথা বলে যাচ্ছে। আমি আর মেম শুধু অবাক হচ্ছি, কিন্তু ওকে বুঝাতে দিচ্ছি না। হঠাৎ নীলা ইচ্ছা করে আমার পায়ে লাথি দেয়। পা টেবিলের নিচে হওয়ায় মেম বুঝতে পারেননি, তবে যখন আমি ব্যথায় চেঁচিয়ে উঠি তখন ঘটল বিপত্তি। নীলার লাথি খেয়ে আউচ্চোচ বলে ককিয়ে উঠি। উফ, কি যে ব্যথা পেলাম রে বাবা! অয়ন, কি হয়েছে তর, এভাবে চিৎকার দিলই কেন, আর কোথায় ব্যথা পাইছিস? মেম: কি অয়ন, তুমি পায়ে ব্যথা পাইছ কই, দেখি দেখি। নীলা। এই বলে নীলা আমায় দাঁড় করে টেবিলের উপর পাটা তুলে আমার পায়ে হাত বুলাতে লাগল। ব্যথা পাইলাম কই, মালিশ করবে তা না করে হাত বুলাচ্ছে। তবে নীলার ওরকম হাত বুলানো দেখে মেম কি বলবেন তা ও ভেবে পাচ্ছেন না। আর কি বা বলবেন, নীলা যেভাবে পায়ে হাত বুলাচ্ছে, যে কেউ দেখলে মনে করবে ও আমার বিয়ে করা বউ। খুব লেগেছে তাই না?
আচ্ছা বাসায় গিয়ে পায়ে কিছু দিও কেমন নীলা। আমি ওরে মাথা নাড়ালাম। নীলার ওই ছেলে মানুষই পরিবর্তন দেখে আমি অবাকের উপর অবাক হচ্ছি, তার উপর ও নিজে লাথি দিয়ে ভালো সাজার চেষ্টা করতেছে। অয়ন তুই বাসায় চলে যা, বাসায় গিয়ে পায়ে কিছু দে, না হলে পাটা ফুলে যাবে। মেন না না মেম, ব্যথা সেরে গেছে আর বাসায় যাওয়া লাগবে না, এর চেয়ে বরং আপনাকে হেল্প করি। কি বললে তুমি? বাসায় গিয়ে ব্যথার মলম না লাগিয়ে এখানে ডং করবে তা চলবে না, তার চেয়ে তুমি এখনই বাসায় যাবে। নীলা এই বলে নীলা এক প্রকার জোর করে ওখান থেকে নিয়ে আসে। মেম অবশ্য কিছু বলতে গিয়ে বলতে পারলেন না, ওই যে নীলা যেভাবে নিয়ে আসছিল সেখানে কথা বলার সুযোগই পেলেন না। অবশেষে একটা রিকশা ডেকে আমায় বাসায় যেত বলল। ও নিজে ও আমার সাথে আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি, না জানি বাসায় গিয়ে কি করে এই ভয়। পরদিন ভার্সিটি নবীন বরণ অনুষ্ঠান, তাই একটু সুন্দর হয়ে লম্বা লম্বা চুলগুলা আঁচড়িয়ে ঢিলাঢালার মাঝে সাদা কালারের একটা শার্ট পরে আসলাম। দেখতে বুড়দোর মতো লাগছিল কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছিল, কারণ আমি চাই না কোনো মেয়ে এসে আমার সাথে মিশুক। ভার্সিটিতে উপস্থিত হয়ে মেমের সাথে দেখা করো বটতলায় এসে বসে পড়লাম। নীলার মতো আমায় ও অনেকে ভয় পায়, তাই তেমন কথা বলতে আসে না। হঠাৎ সামনে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা মেয়ে আমার দিকে আসছে, এর আগে এই ভার্সিটিতে দেখিনি, হয়তো নতুন তাই আমার সম্পর্কে জানতে আসছে, এই ভেবে চুপ হয়ে রইলাম। এত সময়ে মেয়েটি আমার কাছে চলে আসল। দু দোক দিয়ে আমায় ভালো করো দেখে মাথা চুলকাতে লাগল। হয়তো ভাবছে পাবনার পাগলাখানা থেকে আসা কোনো পাগল হব। কিন্তু ও তো আর জানে না আমার ও খুব বড় একটা পরিচয় আছে, যা শুনলে নীলার বাবার মতো লোকেরা ও ভয় পায়। ভাইয়া আপনার নাম অয়ন তাই না? মেয়েটি যাক, মেয়েটি ওরকম কিছু ভাবেনি, আমি তো ভেবেছিলাম আমায় দেখে ওরকম কিছু বলবে, এই ভেবে মেয়েটির ওর দিলাম। জি আমি অয়ন, আর তুমি আমার নাম জানলে কি করে? জানবো না মানে কি যে বলেন না ভাইয়া, আপনার কথা সবার মুখে শুনছি, যে দিকেই যাই শুধু কানের কাছে ভাসে অয়ন ভাইয়া ইজ দ্য গ্রেট, অয়ন ভাইয়া খুব সাহসী, এরকম আরও হাজারো ধ্বনি বুঝলেন। মেয়েটি আরে ওসব ভুল কথা, তুমি ওদের কথায় কান দিও না। আর আমি যে ভিতুর ডিম তার উপর আবল হয়ে চলি, সেখানে আমি কি করে গ্রেট হই বলো? হা 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 ভাইয়া হাসালেন আমায়। আপনি ওরকম থাকলে সমস্যা নেই, তবে সবার মুখে আপনার এত প্রশংসা শুনে মনে হচ্ছে আপনার মাঝে বীরত্বের গুণটা আছে অবশ্যই। মেয়েটি হয়তো আছে, তবে আমি জানি না। বাহহহ ভাইয়া, আপনি তো খুব সুন্দর করে কথাও বলেন। আচ্ছা ভাইয়া, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? মেয়েটি পারবে না কেন? তবলো এই আবল মার্কা ক্ষেত ছেলেটার সাথে সেলফি তুলে কি করবে? কি যে বলেন না ভাইয়া, আসেন তো আমার কাছে। মেয়েটি এই বলে মেয়েটি আমার কাছে এসে যেই না ওর মোবাইলটা উপরে তুলে সেলফি তুলবে, সেই সময় ঠাসঠস করে কিসের শব্দ হয়। আমি ভাবলাম অন্য কোথা থেকে হয়তো শব্দ আসছে, কিন্তু না, মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে থাকা দেখে বুঝলাম ওর গালেই কেউ চড় মেরেছে। এই ভেবে সামনে তাকাতেই দেখি নীলা কোমরে হাত দিয়ে নাক মুখ ফুলিয়ে লাল হয়ে আছে। তুমি এটা কি করলে? নতুন একটা মেয়ে আসছে আমাদের ভার্সিটিতে, কই ওকে শুভেচ্ছা জানাবে তা না করে ওকে চড় মারছ, তাও আজ মেয়েটার ভার্সিটি লাইফের প্রথম দিন। নীলা রাগে বলতে লাগে, বেশোস করেছি, ওর কত বড় সাহস তোমার সাথে সেলফি তুলে ইচ্ছে করছে ওর হাত পা ভেঙে ফেলি। নীলা ওই চুপ কর তুমি, ও আমার সাথে সেলফি তুলবে নাকি করবে তা ও নিজে বুঝবে, তোমায় এত ভাষণ দিতে বে না বুঝলে। কেন দিবে না হে? তোমার সাথে কোনো মেয়েকে কথা বলতে দেখলে তার যে কি হাল করব দেখে নিও। এখন আর কিচ্ছু বললাম না। নীলা এই বলে নীলা ভেঙচি কেটে চলে যায়। আমি ওর এরকম আচরণ দেখে পুরাই অবাক। এমনিতে কোনো মেয়ের সাথে মিশতে আমার ভালো লাগে না, আর এই মেয়েটা আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে। তাছাড়া আমি ওর সাথে কথা বললে কি আর সেলফি তুললে কি এতে ওর এত রাগ দেখানোর কি আছে? যত সব ডং, এসব ভেবে নিজের মাথা নিজেই খাচ্ছিলাম। পরে মেয়েটির কাছে সরি বলে চলে আসি।
এরপর থেকে আমার জীবনটা আরো অন্ধকার হয়ে আসতে লাগে। যখন কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে তখন নীলা কোত্থেকে যে এসে হাজির হয় তা শুধু আল্লাহই জানে। আর অবাক করা বিষয় হল, নীলা এখন আমার অনেক কেয়ার করে। আমি এটা করব, ওটা করব না, ওরকম করব না, সময় মতো খাবো, এরকম হাজারো আদেশ উপদেশ দেয়। তবে আমি ওর কোনো কথাই শুনি না, আর শুনবই বা কেন? ওকে হয় আমার যে ওর প্রতিটা কথা আমায় শুনতে হবে। একদিন দুপুর বেলা মেম আর আমি হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। তখনই পিছন থেকে কারো ডাক শুনে থেমে যাই। তাকিয়ে দেখি নীলা দৌড়ে আসছে। অয়ন, তোমায় একটা কথা বলতে চাই। নীলা। হুম্মম, বল। কি বলবে? আমাদের যেতে হবে, তাড়াতাড়ি বলো। কিন্তু মেম যে এখানে কি করি? বলি ওই কথাটা। মেম। ও ও তাহলে অয়ন আমি যাই, তুই পরও আসিস কেমন? মোম। না না মেম, আপনি দাঁড়ান। আর এই যে বলার হলে মেমের সামনেই বলো, না হলে চলে যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, আমি বলছি। নীলা। হুমম, তাড়াতাড়ি বলো। অয়ন, আই লাভ ইউ। নীলা। কি? অয়ন, আই লাভ ইউ। নীলা। নীলার মুখে আই লাভ ইউ শুনে মেম আর আমি তো পুরাই শকড। যে মেয়েটা আমায় সহ্য করতে পারে না, আমায় দেখলে ওর কেমন বিষ বিষ লাগে, আর সেই মেয়ে কি না আমায় ভালোবাসি বলছে, ভাববার বিষয় তাই না? তুমি এত কি ভাবছ হে? আমি কি দেখতে কালো যে আমায় তোমার পছন্দ হবে না? তোমার মতো আমারও অনেক পাওয়ার আছে, তাহলে আমায় ভালোবাসা যায় না? নীলা। আমি এখনো নীলার দিকে হাবলার মতো চেয়ে আছি। মেয়েটা যে কি বলছে আমি নিজের কানকে ও বিশ্বাস করাতে পারছি না, আর ওর দেওয়া তো দূরের কথা। ওই দেখ, তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে কিন্তু আমি সুইসাইড করব, তোমায় ছাড়া রাখব না এই জীবন। নীলা। তুমি সুইসাইড কর, আর না হয় কলা গাছে ফাঁস লাগিয়ে মরো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হয়তো ভালোবাসার জালে ফাঁসিয়ে আমায় সর্বহারা করতে চাচ্ছে। চলুন মেম, ওর কথা শুনে আমাদের লাভ হবে না। এই বলে মেমকে নিয়ে এগুতে লাগলাম। কিন্তু তার আগে নীলা আবার ও আমাদের পথ আটকিয়ে বলতে লাগে, অয়ন, আমি কিন্তু সত্যি বলছি, তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি নিজেকে আর রাখব না। বিশ্বাস না হলে এই দেখ, আমি নিজেকে শেষ করে দিচ্ছি। নীলা। এই বলে নীলা ওর পার্স থেকে একটা কলম বের করে নিজের পেটে আঘাত করতে লাগে। আর আমি ও হাবলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হচ্ছেটা কি। নীলা ওর পেটে কলম ঢুকানোর আগেই মেম ওর হাত ধরে ফেলেন। না হলে তো আজ নীলা নিজে নিজে মারা যেত, আর এর মূলে আমার ভূমিকা থাকত অন্যতম। এই মেয়ে এটা কি করতেছিলে হে? এখন যদি কিছু করে ফেলতে তাহলে কি অয়নকে আর পেতে? মেম। অয়নকে না পেলে এই জীবনকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না মেম। ও যতটা আমার জন্য প্রয়োজন তার তুলনায় আমার জীবনটা নগণ্য মাত্র। নীলা। এত ভালোবাসা অয়নকে, মেম। নিজের থেকে বেশি ভালোবাসি। তাই তো ওকে সবসময় আগলিয়ে রাখতে চাই, যেন আমার অয়নটার উপর অন্য কেউ ভাগ না বসায়, কিন্তু ও তো বুঝে না, সবসময় আমায় কষ্ট দিতে চায়। নীলা। এই বলে নীলা হুহুহুহ করে কেঁদে ওঠে। কোত্থেকে চোখের পানি ও এনে ফেলছে। মনে হচ্ছে ওর চোখের পানিগুলা রাস্তার মাঝে নদী বানিয়ে ফেলবে। মেম তো ওর এরকম কাণ্ড দেখে পুরাই গলে গেলেন। নিজের ওর বুকে আগলিয়ে নেন। পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে চোখের পানিগুলা মুছে দেন। কিন্তু বিপত্তি গঠল আমায় বেলায়। মেম কর্কশ কণ্ঠে বলতে লাগেন, অয়ন দেখ, মেয়েটা তোকে কত ভালোবাসে, তোকে পাওয়ার জন্য নিজেকে শেষও করে দিচ্ছে, তাহলে তুই ওকে মেনে নেস না কেন? মেম। মেম, আপনি ও না যে কি বলেন? ও তো আমায় আবল বলে ডাকে, ও তো নিজে বলে আমি একটা ক্ষেত, তাহলে ওর সাথে আমার যায় কি করে বলুন তো? হহু বলেছি, কিন্তু আমি তো এখন আমার এই ক্ষেতটাকেই ভালোবাসি, আমি তো আমার এই আবলটার প্রতি পাগল হয়ে গেছি। নীলা। বাহহ রে, ওর কথা শুনে তো হাসন রাজা ও ওর প্রেমে পড়ে যাবে।
কেউ যদি কথা বানানো শিখতে চান তাহলে নীলা ছাড়া আর কেউ এত ভালো করে কথা বানাতে পারবে বলে আমার মনে হয় না। অয়ন তুই এত ভাবিস না তো, মেয়েটা তোকে এত ভালোবাসে। তোর চলাফেরা ভিন্ন রকম হওয়ার পর ও তোকে ভালোবাসে, তাহলে তুই ওকে বুকে নিশস না কেন? মেম মেম আমার পক্ষে এই বদমেজাজি মেয়েটাকে ভালোবাসা কোনোভাবে সম্ভব না। ওর ক্যারেক্টারও ও ভালো না, না জানি কখন আবার আমায় মেরে ফেলার প্ল্যান করে শেষ করতে চাইবে। হু মেম আমি ওরকম আর ভুল কোনো দিন করব না। তাছাড়া আমি তো ওকে এখন ভালোবাসি, তাহলে মারতে যাব কেন? নীলা এই বলে আরো জোরে জোরে কাঁদতে লাগে। কি মেয়ে রে বাবা, মেমকে হাত করার কি প্ল্যান করতেছে ভাবতেই নিজেকে বোকা বেকা লাগে। অয়ন তুই কিন্তু এখন বেশি বুঝতেছিস। মেয়েটা এত করে বলছে তোকে ভালোবাসে, তাহলে উল্টাপাল্টা কথা মাথায় আসে কেন? আর তুই তো আমায় নিজের মা ভাবস, তাহলে আমি তর মা হয়ে বলছি নীলাকে নিজের করে নে। মেম এটা কি বললেন মেম? ও সাংঘাতিক একটা মেয়ে। আমার ও পাওয়ার আছে তা দেখে হয় তো আমার সব লোড করার জন্য নতুন কোনো প্ল্যান করে এসব করছে, তাহলে ওকে নিজের না করাই ভালো, কি বলেন আপনি? আমার কথা শুনে তনীলা আরো জোরে কাঁদতে লাগল। হায় হায়, মেয়ে তো দেখি আমায় মাটির সাথে মিশিয়ে দিবে। অয়ন আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই ওকে ভালোবাসবি বেশ, শেষ। মেম উফ আচ্ছা, আমি সময় নিয়ে ভেবে দেখব। মেম আমার রেজাল্ট কিন্তু হাঁচাই না হলে আমি সুইসাইড করব। নীলা না না মা, তোকে ওরকম কোনো বাজে কাজ করতে হবে না। আর অয়ন তোর সিদ্ধান্তটা যেন হা হয় মনে রাখিস। মেম ভেবে দেখব, এখন চলুন তো। আর এই মেয়ে রাস্তায় এসব নাটক না করে বাসায় যাও তাড়াতাড়ি। হে মা তুই বাসায় যা, আর অয়ন হা বলবে এটার ব্যবস্থা আমি করব। মেম ওকে মেম। নীলা এই বলে নীলা ওর বাসার দিকে চলো যায়, আর আমি মেম আমাদের রাস্তা ধরি। পরদিন ভার্সিটি যেতে না যেতে নীলার প্যারা শুরু। ঠিকমতো গেট দিয়ে ঢুকতে যাব তার আগে আমার পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি রাস্তা আটকালে কেন? আমার ক্লাসের সময় চলে যাচ্ছে, শরত। কে শুনে কার কথা? নীলা উল্টো গাল মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় এই বুঝি চিবিয়ে খাবে। এই তুমি সরছ না কেন? রোদে আমার গাম বের হয়ে যাচ্ছে, সর তো তাড়াতাড়ি। রোদে ঘাম বের হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে, আর আমি যে কাল রাত থেকে তোমার ওরের চিন্তায় আছি সেদিকে খেয়াল নেই। নীলা আমার দ্বারা ওসব প্রেম টেম হবে না। তার উপর তোমার সাথে তা তো কল্পনাই করা যায় না। তুমি আমায় ভালোবাসতে পারবে না, তাই তো? নীলা হুম্মম আমার মতো ক্ষেত তোমায় ভালোবাসতে পারবে না। কিভাবে ভালোবাসা আদায় করতে হয় তা আমার জানা আছে। নীলা এই বলেই আমার গালে কিস করে। আমি তো পুরাই থ হয়ে গেলাম। এত ছাত্রছাত্রী রমাঝে আমার গালে কিস করল, আমি যেন আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। নীলা এটা কি করল? এত তো অবাক হবার কিছু নেই। এখন তো শুধু গালে দিলাম, পরে তো ঠোঁটে দিব। নীলা এই বলে নীলা কেমন যেন লজ্জা পেয়েও মাথা নিচু করে চলে গেল। আমি এখনো বোকাদের মতো হা করে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে আমার সাথে আমি নিজেই বুঝতে পারছি না। ওই দিন ক্লাস শেষে বাইরে বের হতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তাতে আমার কি, এই ভেবে ওর পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম। কিন্তু বেশি দূর আসতে পারলাম না, হুট করে নীলা আমার হাতটা ধরে ফেলে আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে হাঁটতে লাগে, আর আমি তবকাদের মতো ওর সাথে সায় দিচ্ছি। তুমি এমন কেন হে? তুমি বুঝো না আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, আর এই তুমি আমায় দেখে ও পাশ কাটিয়ে চলে যাচ্ছ। নীলা আজব তো, তুমি আমায় ভালোবাসো তাতে আমার কি? আমি তো আর তোমায় ভালোবাসি না। তাহলে তো তোমার জন্য অপেক্ষা করব প্রশ্নই আসে না। এই বলে নীলার হাতটা ছাড়িয়ে নিলাম। কপাল খারাপ হলে যা হয় আর কি। নীলা আবার ও আমার হাতটা জড়িয়ে কাঁধে মাথা রাখল।
তা ও খুব শক্ত করে জড়িয়ে আছে, আমার সারা শক্তি দিয়ে ছাড়ানোরও চেষ্টা করলে ও ছাড়বে বলে মনে হয় না। নীলা রাগী লুক নিয়ে বলল, যদি আরেকবার হাত ছুটানোর চেষ্টা করিস তাহলে তর ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়ব। নীলা, বাপ রে, কি মেয়ে রে ভাই, দেখলেন তো আমায় নাকি ভালোবাসে, আবার আমার ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলতে চায়। এর চেয়ে আমার কথা না বলাই ভালো হবে। এই ভেবে চুপ হয়ে হাঁটতে লাগলাম। এই তুমি রাগ করলে নাকি? আমি তো এমনি মজা করে বলছিলাম। বাবু তুমি কথা বল না প্লিজ। নীলা, বলে যাও, আমি শুনছি। তাহলেই হলো। এই দেখ না, ছেলে মেয়ে কিভাবে আমাদের দেখে পারফেক্ট জুটি বলছে, সত্যি খুব দারুণ লাগছে আমাদের, তাই না? নীলা, ক্ষেত ছেলের সাথে এরকম সুন্দরী মেয়ে দেখে যারা এমন কমেন্ট করে তারা পুরাই মেন্টাল। কক কি বললে তুমি? নীলা, কক কি? আমি তো কিছু বলিনি। না বললেই হলো। আর এই শুনো না, আমি কাল রাতে আমাদের ফিউচারের কথা ভাবছিলাম। আর সবথেকে মজারও কথা হলো, রাতে ঘুমানোর সময় একটিবারের জন্য ও চোখের পাত এক করতে পারিনি, সবসময় তোমার ছবি ভেসে উঠছিল। বুঝলে এখন তো আমার কতখানি জুড়ে তুমি আছো। নীলা, হুম। তারপর কি জানো, আমি না প্ল্যান করেছি আমাদের দুটো বাচ্চাই হবে, একটা ছেলে আর একটা মেয়ে। ওদের নিয়ে আমরা খুব সুখী থাকব, তাই না? নীলা, ও আল্লাহ, হে আমি কার পাল্লায় পড়লাম? যাকে ভালোবাসার বিন্দু মাত্র ইচ্ছা আমার মাঝে নেই, আর সেই কি না আমার বাচ্চার মা হয়ে গেছে। ওর এই চিন্তাভাবনা দেখে আমি হাসব না কাঁদব, আপনারা একটু বলুন তো। এই তোমায় তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি তো ওদের নাম ও রেখে দিয়েছি। আমার মেয়েরও নাম হবে নিতুন, আর ছেলেটার নাম তোমার নামে অনিল রাখব। খুব সুন্দর, তাই না? নীলা, ও আল্লাহ, এই মেয়েরে তুমি কি দিয়া বানাইছ? যারে আমার পক্ষে ভালোবাসা সম্ভবই না, আর সে এতদূর পর্যন্ত স্বপ্ন দেখছে, এটা মানুষ না আওয়ামী লীগ, আল্লাহই জানে। আমি আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। নীলা এখনো আগের মতো হাত জড়িয়ে হাঁটছে। যতবারই ছুটানোর চেষ্টা করি ফলটা শূন্য হয়, উল্টো ওর বকা খেতে হয়। নীলা যে একের পর এক কথা বলে যাচ্ছে আর আমি ওর দিচ্ছি না, তা দেখে হয় তো বুঝলো আমি ওকে কখনো ভালোবাসব না। এই ভেবে হয় তয় ত বলতে লাগল, অয়ন তুমি কি আমায় কখন ভালোবাসবে না? নীলা, আমার তো একটাই ওর, আমি তোমায় কখনো ও কেন সারা জীবনে ও ভালোবাসতে পারব না? এতটা খারাপ আমি? তাহলে আমার বেঁচে আর কি লাভ বলো? নীলা, এই বলে নীলা মাঝ রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। গাড়ি কিছুটা কম আসছে, তা দেখে আমি সোজা হাঁটতে লাগলাম ওর দিকে, আর তেমন খেয়াল রাখলাম না। হঠাৎ সামনে চোখ পড়তেই দেখি বড় একটা ট্রাক খুব স্পিড আসছে। ঘুরে পিছনে ফিরতেই দেখি আরেকটা বাসও আসছে। এই চিকন রাস্তায় এত বড় দুটো গাড়ি গেলে ওদের বডিটা লেগে যায়। অথচ নীলা নির্ভয়ে সেখানে দাঁড়িয়ে আছে। গাড়িগুলা থেকে অনবরত হর্ন বাজাচ্ছে, কিন্তু নীলা কোনোভাবে সরছেই না। আমি ও অনেক ডাক দিচ্ছি, তবু ও ফিরে আসছে না। চলবে।